বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি একটি সুন্দর সকালে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এক নতুন ভোরের নতুন ভোর দেখার তৌফিক দান করেছেন। সবাই বলবো আলহামদুলিল্লাহ। সো সবাই তাহলে চলে আসি আমাদের আজকের ইংলিশ টেক্সট বুকের ক্লাসে, দ্য মর্নিং শো। আমরা ইংলিশ টেক্সট বুকের যে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো আমরা অনেকগুলোই ক্লাস নিয়েছি। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সো তোমরা যারা ক্লাসে জয়েন করেছো আমাকে একটু বলো যে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। এবং আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব, এবং এই প্যাসেজটি তোমরা জানো যে ইউথফুল অ্যাচিভার্স, এইখানে যে ইউনিট রয়েছে সেই ইউনিটের একটা গুরুত্বপূর্ণ লেসন যার নাম হচ্ছে ব্রজেন দাস। ব্রজেন দাসের গল্প, আমরা ওনার গল্প শুনবো এবং এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে। সো আমরা ইংলিশ টেক্সট বুকটা এমনভাবে পড়বো যাতে করে আমাদের গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন হয়ে যায়, যাতে করে আমাদের ভোকাবুলারি হয়ে যায়। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কিন্তু পড়াশোনাটা করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো সবাই একটু তোমার বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও যে আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে, আমরা তাহলে শুরু করে দিতে পারি। এবং তোমরা যারা এই শীতের সকালে একেবারে নামাজ পড়ে রেডি হয়ে গেছো ক্লাস করার জন্য, সো তোমাদের এই পরিশ্রম যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, আমিন। আচ্ছা, সো আমরা তাহলে চলে যাই আমাদের মেইন আলোচনায়। দেখো, এটা হচ্ছে ব্রজেন দাসের গল্প, অন কনকিউরিং দ্য চ্যানেল। তার মানে হচ্ছে তিনি চ্যানেল জয় করেছিলেন। সো এই প্যাসেজটি আমরা 2 দিনে পড়বো, কারণ হচ্ছে একটু বড়, তো আমরা হচ্ছে 2টা পার্টে পড়বো। আজকে হচ্ছে পার্ট 1 পড়বো, ঠিক আছে? আচ্ছা, আর যারা কিনা এই সকালবেলা ঘুম থেকে উঠে তাদের পড়াশোনাগুলি স্টার্ট করে দাও, যারা কিনা সারা দিনকে আহ, কাজে লাগাতে চাও, তাদের জন্য সবচেয়ে বেস্ট উপায় হলো যে সকালবেলা উঠা। সো আমি তাহলে চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। দেখো, আমি ইংলিশ টেক্সট বুকগুলো তোমাদেরকে এমন ভাবে পড়াচ্ছি যেখানে তোমাদের গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন হয়ে যাবে, মানে গ্রামার পড়াও হয়ে যাবে, আবার তোমার ভোকাবুলারিও পড়া হয়ে যাবে। ভোকাবুলারি আমাদের অনেকেরই মনে থাকে না, বাট গল্প দিয়ে বা প্যাসেজ আকারে যখন আমরা পড়বো তখন আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। অ্যান্ড দেন অনেকেরই একটা বিষয়, সেটা হচ্ছে ভাই টেক্সট বুক নিয়ে টেনশন, টেক্সট বুক নিয়ে টেনশনও কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো আমরা তাহলে চলে যাই মেন আলোচনায়। দেখো, একটু সবাই তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? আসো আমরা তাহলে আমাদের মেইন পর্বে চলে যাব। এইখানে একটু খেয়াল করি যে কি বলা আছে। ব্রজেন দাস, দেখো তোমাদের একেবারে প্যাসেজটা খুললেই তোমরা পাবা যে প্রথমেই ব্রজেন দাস সম্পর্কে বলা আছে। আর ব্রজেন দাস উনি কে? উনি কে জানতে হলে আমাদের সামনে আগাতে হবে, ঠিক আছে? দেখো, ব্রজেন দাস ওয়াজ বর্ন, আমরা জানি জন্মগ্রহণ করা অর্থে, খেয়াল করে দেখো, আমরা সবাই জানি জন্মগ্রহণ করা অর্থে, একটু লিখে ফেলবা, সবাই বইতে লিখে ফেলবা। যাদের কাছে বেসিক হেক্স বইটা আছে আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ব্রজেন দাসের পেজ নাম্বার হলো, ব্রজেন দাসের পেজ, যাদের কাছে বেসিক হেক্স বইটা আছে তারা ইউথফুল অ্যাচিভার্স যে ইউনিটটা আছে, মানে হচ্ছে তোমাদের ইউনিট 5-এ, ইউনিট 5-এ লেসন 3, এটা এখান ইউনিট 5 লেসন 3 আমাদের যে বেসিক হেক্স বই, ওই বইটাতে ইউনিট 5 লেসন 3 খুব সুন্দরভাবে আমি যেভাবে পড়াই ওইভাবে দেওয়া আছে, তোমরা চাইলে ওইটা নিতে পারো। ওকে, আচ্ছা, তাহলে দেখো, জন্মগ্রহণ করা অর্থে তোমরা এইচএসসি তে দেখবা ইংলিশ সেকেন্ড পেপারে স্পেশাল ইউজেস আছে ওয়াজ বর্ন। মনে রাখবা জন্মগ্রহণ করা অর্থে এটা পাস্ট টেন্স হয় এবং হচ্ছে আমাদের প্যাসিভ মুডে হয়, ঠিক আছে? তাইলে ব্রজেন দাস ওয়াজ বর্ন, ব্রজেন দাস জন্মগ্রহণ করেছিলেন অন, আমরা জানি তারিখের পূর্বে অন বসে, নির্দিষ্ট তারিখের পূর্বে অন বসে, অন 9 ডিসেম্বর, হ্যাঁ, 1927 ইন মুন্সিগঞ্জ। তার মানে হচ্ছে জেলার নামের পূর্বে আমরা কি বসাই, বা স্থানের নামের পূর্বে আমরা কি বসাই, ইন বসাই। তাহলে খেয়াল করে দেখো, ব্রজেন দাস জন্মগ্রহণ করেছিলেন ডিসেম্বরের 9 তারিখ 1927 সালের ইন মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেছেন। এবার দেখো, হি ওয়াজ আ লিজেন্ডারি, তিনি ছিলেন আ লিজেন্ডারি। এই লিজেন্ডারি খেয়াল করো, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসে এবং অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। লিখে রাখবা কোনটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে দেখো, তিনি ছিলেন একজন কিংবদন্তি, কিংবদন্তি, তিনি ছিলেন একজন কিংবদন্তি।
তারপর দেখো সুইমার, সুইমার মানে হচ্ছে সাঁতারু। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব, এরপর হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে কি নাউন। এই সুইমার হচ্ছে কি নাউন। সুইমার হচ্ছে সাঁতারু, তিনি ছিলেন একজন কিংবদন্তি সাঁতারু। হু, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের কাজ কি, আগের যে অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ রয়েছে, এই পূর্বপদের সাথে ভার্বের কি করা, যোগসূত্র স্থাপন করা। তার মানে এটা হচ্ছে রিলেট, আমরা জানি আত্মীয় স্বজন, এটা হচ্ছে যোগসূত্র স্থাপন করে। তাহলে এখানে আমাদের যে বিষয়টা বলতে হবে, যে বিষয়টা জানতে হবে, সেটা হলো দেখো কি বলতে হবে, যে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তার মানে আ লিজেন্ডারি সুইমার হু বিকেম, যিনি হয়েছিলেন, খেয়াল করে দেখো, হু বিকেম যিনি হয়েছিলেন, দ্য ফার্স্ট। দেখো এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এদের আগে আর্টিকেল দা বসে। তোমরা জানো যে আর্টিকেলের ব্যবহার যারা পড়েছো, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, তাই না? তার মানে তিনি হয়েছিলেন দ্য ফার্স্ট পারসন, প্রথম ব্যক্তি, প্রথম ব্যক্তি ফ্রম এশিয়া, এশিয়া থেকে তিনি হয়েছিলেন প্রথম ব্যক্তি, টু সুইম, সাঁতার কাটতে, অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল ইন 1958। খেয়াল করে দেখো যে তিনি হয়ে উঠেছিলেন বা তিনি হয়েছিলেন এশিয়া থেকে প্রথম ব্যক্তি যিনি সাঁতার কাটতে পাড়ি দিয়েছেন বা সাঁতার কেটে পাড়ি দিয়েছিলেন, টু সুইম অ্যাক্রস, পাড়ি দিয়েছিলেন দ্য ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এখন অনেকে বলে ভাইয়া ওয়্যার ইজ ইংলিশ চ্যানেল, তাই না? আচ্ছা, এই ইংলিশ চ্যানেল তোমরা সাধারণ জ্ঞানে পড়তে পারো যে ইংল্যান্ড এবং ফ্রান্সের, খেয়াল করে দেখো, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী বা দুইটার মাঝখানে অবস্থিত একটা জলপথ, ঠিক আছে, একটা জলপথ, এইটাই হচ্ছে ইংলিশ চ্যানেল। সো ইনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে হয়ে উঠেছিলেন, কি হয়ে উঠেছিলেন, যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এই ঘটনা ছিল 1958 সালে। এই ঘটনা ছিল কি 1958 সালে। তার মানে হচ্ছে 1958 সালে, আমরা জানি ইন, সালের পূর্বে ইন বসে, যাই হোক প্রিপোজিশনের ব্যবহারটা তোমরা একটু খেয়াল করে দেখবা। তার মানে হচ্ছে হি বিকেম, মানে হচ্ছে হি বিকেম বলতে এখানে আমরা ব্রজেন দাসকে বুঝিয়েছি, বিকেম দ্য ফার্স্ট পারসন, প্রথম ব্যক্তি, ফ্রম এশিয়া, এশিয়ার প্রথম, ঠিক আছে, এই এশিয়া মহাদেশের মধ্যে প্রথম যিনি হচ্ছে সাঁতার কেটে অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল ইন 1958 সালে যিনি পাড়ি দিয়েছিলেন। ওকে, আচ্ছা, এবার দেখো হি ক্রসড, তিনি অতিক্রম করেছিলেন, এটা হচ্ছে ভার্ব এবং ভার্বের পাস্ট ফর্ম। হি ক্রস, তিনি অতিক্রম করেছিলেন দ্য চ্যানেল, এই চ্যানেলটি, চ্যানেল কোনটা, ইংলিশ চ্যানেল, যেটা হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যবর্তী একটা জলপথ। এটা তোমরা সাধারণ জ্ঞানও পড়েছো হয়তো। সো এখানে বলেছে তিনি অতিক্রম করেছিলেন, তিনি কি অতিক্রম করেছিলেন, দ্য চ্যানেল, এই চ্যানেলটি 6 টাইমস, 6 বারের জন্য। সাধারণত আমরা অনেকেই জানি যে টাইম মানে হচ্ছে সময়, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, টাইম হচ্ছে সময় এবং এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। বাট মনে রাখবা টাইমস, TIMES, এই টাইমস আবার কাউন্টেবল হয়, কারণ এটা বার বোঝায়, কয়বার, কতবার, এরকম বার বোঝায়। যেমন আমি বললাম 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস, এগুলো হচ্ছে বার বোঝায়। দ্যাট মিনস তিনি অতিক্রম করেছিলেন দ্য চ্যানেল, এই চ্যানেলটি 6 টাইমস, 6 বার, অ্যান্ড সেট আ ওয়ার্ল্ড রেকর্ড। খেয়াল করে দেখো, অ্যান্ড সেট আ ওয়ার্ল্ড রেকর্ড, এখানে যে জিনিসটা খেয়াল করবা, তিনি সেট মানে স্থাপন করা, তিনি স্থাপন করেছিলেন আ ওয়ার্ল্ড রেকর্ড, একটা বিশ্ব রেকর্ড। খেয়াল করে দেখো, একটা বিশ্ব রেকর্ড ইন চ্যানেল, দেখো চ্যানেলে সুইমিং ইন 1961, তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন 1961 সালে। একটু খেয়াল করে দেখো যে বলা হয়েছে যে তিনি তার চ্যানেলের অথবা চ্যানেল সাঁতারে, তার মানে হচ্ছে ইন চ্যানেল সুইমিং, স্বাভাবিকভাবে অনেকে অনেক জায়গায় সুইমিং করে, বাট তিনি চ্যানেল সুইমিং এ তিনি হচ্ছেন বিশ্ব রেকর্ড করেছিলেন 1961 সালে। তার মানে হচ্ছে খেয়াল করে দেখো, তিনি প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন 1958 সালে এবং 1961 সালে তিনি বিশ্ব রেকর্ড গড়েছিলেন এই চ্যানেল সুইমিং এ, ঠিক আছে। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, দ্য নাউন অফ, নাউন, তোমাদেরকে আমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস নিয়েছিলাম
যে এরকম যদি দুইটা নাউন যুক্ত করে তুমি হচ্ছে যে একটা সাবজেক্ট লিখতে চাও বা আনতে চাও, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দা প্লাস নাউন, অফ প্লাস কি হয়, নাউন হয়। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার, অনার্ড, খেয়াল করে দেখো, সম্মানিত করেছিলেন, অনার্ড পাস্ট ইনডিফিনিট বা পাস্ট ফর্ম, বাংলাদেশ সরকার সম্মানিত করেছিলেন হিম, তাকে, তাকে সম্মানিত করেছিলেন, দেখো খেয়াল করে দেখো, অনার্ড হিম, তাকে সম্মানিত করেছিলেন উইথ, honored him with the National Sports Award in 1976, খেয়াল করে দেখো, জাতীয় ক্রীড়া পুরস্কার 1976 সালে বাংলাদেশ সরকার তাকে সম্মানিত করেছিলেন কি পুরস্কারে, ন্যাশনাল মানে জাতীয় স্পোর্টস ক্রীড়া অ্যাওয়ার্ড পুরস্কার, জাতীয় ক্রীড়া পুরস্কার, এন্ড স্বাধীনতা পদক, দেখো স্বাধীনতা পদক, দেখো খেয়াল করে স্বাধীনতা, এই সবাই ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও রে, ঠিক আছে। আচ্ছা, স্বাধীনতা পদক, তোমরা জানো স্বাধীনতা পদক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান, ঠিক আছে। তার মানে তাকে স্বাধীনতা পদক দিয়েছিলেন। দেখো পোস্টমাসলি, এর মানে হচ্ছে মরণোত্তর, খেয়াল করে দেখো, মরণোত্তর মানে যেটাকে আমরা বলি মৃত্যুর পরে পুরস্কার যেটা, হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা দেখি যে আমাদের অনেক অভিজ্ঞ বা হচ্ছে যারা লিজেন্ড মানে লিজেন্ড ছিলেন তাদেরকে মৃত্যুর পরেও কি বিশেষ সম্মাননা দেওয়া হয়। এবং এখানে দেখো মৃত্যুর পরে বা এখানে দেখো মৃত্যুর পরবর্তী যেটা বা মরণোত্তর যেটাকে বলে, তোমরা চাইলে লিখতে পারো মরণোত্তর, আর পোস্টমাসলি এটা হচ্ছে মরণোত্তর ভাবে। তার মানে হচ্ছে তাকে মরণোত্তর মানে তিনি যখন মৃত্যুবরণ করেন এর পরে হচ্ছে এই স্বাধীনতা পদক দেন, সেটা কবে, ইন 1999। তাই দেখো তিনটা সালের কথা যদি আমরা মনে করি, সেটা হচ্ছে তিনি 1958 সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন এবং তিনি হচ্ছে 6 বার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন, এবং 1961 সালে তিনি স্বাধীনতা 1961 সালে তিনি হচ্ছে বিশ্ব রেকর্ড গড়েন, এবং বাংলাদেশ সরকার তাকে পুরস্কৃত করেছিলেন প্রথম হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার দিয়ে, সেটা হচ্ছে 1976 সালে, এবং 1999 সালে তার মৃত্যুর পর, অবশ্যই এখন আমরা মৃত্যুর তারিখটা জানতে পারি না, একটু সামনে আছে, অবশ্যই তার মৃত্যুর পর মানে হচ্ছে 1999 সালে তাকে স্বাধীনতা পদক দেওয়া হয়। হি অলসো রিসিভড, তিনি এছাড়াও গ্রহণ করেছিলেন, রিসিভড ভার্বের পাস্ট ফর্ম, তিনি রিসিভ গ্রহণ করেছিলেন, এখানে হি সাবজেক্ট, অলসো হচ্ছে অ্যাডভার্ব, রিসিভড হচ্ছে ভার্ব, দ্য প্রাইড অফ পারফরমেন্স, খেয়াল করে দেখো, দ্য প্রাইড অফ পারফরমেন্স, দ্য প্রাইড অফ পারফরমেন্স অ্যাওয়ার্ড, একটা অ্যাওয়ার্ডের নাম আছে, সেটা হচ্ছে দ্য প্রাইড অফ পারফরমেন্স, ঠিক আছে। খেয়াল করে দেখো দ্য প্রাইড অফ পারফরমেন্স, এটা বাংলাদেশি অ্যাওয়ার্ড না, এটা 1959 সালে ফ্রম দ্য পাকিস্তান, ফ্রম দ্য পাকিস্তান, যদিও আমরা সে সময় পাকিস্তানের আন্ডারে ছিলাম। তো তিনি হচ্ছেন 1959 সালে তিনি হচ্ছে প্রাইড অফ পারফরমেন্সের একটা পুরস্কার পান ফ্রম দ্য পাকিস্তান গভর্নমেন্ট, পাকিস্তান সরকার থেকে, অ্যান্ড দ্য কিং অফ চ্যানেল ট্রফি ফ্রম ইউকে, খেয়াল করে দেখো ইউকে যুক্তরাজ্য থেকে মানে ইউনাইটেড কিংডম থেকে আরেকটা পুরস্কার পান, সেটা হচ্ছে কিং অফ চ্যানেল ট্রফি। তার মানে এইখানে যে জিনিসটা খেয়াল করো, দুইটা পুরস্কার কথা বলেছে বাংলাদেশের বাইরে, যেটা হচ্ছে কিং অফ চ্যানেল ট্রফি যেটা ইউকে থেকে পেয়েছে, এবং আরেকটা হচ্ছে দ্য প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার, সেটা হচ্ছে পাকিস্তান থেকে 1959 সালে। মিস্টার দাস, দেখো এই যে মিস্টার দাস, তার মানে ব্রজেন দাসের কথা বলা হয়েছে, ব্রেথ হিজ লাস্ট, মনে রাখবা ব্রেথ হিজ লাস্ট অর্থ মৃত্যুবরণ করা, মৃত্যুর স্বাদ গ্রহণ করা অথবা শেষ নিঃশ্বাস ত্যাগ করা। খেয়াল করে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভার্বাল ফ্রেজ, সেটা হচ্ছে ব্রেথ হিজ লাস্ট, ব্রেথ হিজ লাস্ট মানে হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করা বা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন 1 জুন 1998। দেখো এখানে আমরা দেখেছি 1999 সালে তিনি মরণোত্তর পদক পেয়েছিলেন, তার মানে হচ্ছে এর আগেই তিনি মৃত্যুবরণ করেছেন, মানে 1998 সালে তিনি মৃত্যুবরণ করেছেন 1 জুন। তার মানে দেখো এখানে আমরা যে জিনিসটা পেলাম যে তার যেই পদকগুলো বা তার যে সম্মানী পদকগুলো সেখানে বাংলাদেশ দিয়েছে, পাকিস্তান দিয়েছে, ইউকে দিয়েছে, এবং পাকিস্তানেরটা হচ্ছে দ্য প্রাইড অফ পারফরমেন্স, ইউকেটা হচ্ছে দ্য কিং অফ চ্যানেল ট্রফি,
অ্যান্ড দেন আমরা বাংলাদেশে দেখেছি তাকে 2বার দেওয়া হয়েছে, একটা হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার এবং আরেকটা হলো যেটা আমরা দেখেছি স্বাধীনতা পদক, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার পোস্থামাসলি মানে মরণোত্তর ভাবে, মরণের পর 1998 সালে তিনি মৃত্যুবরণ করেন। 1999 সালে তিনি হচ্ছে এই মরণোত্তর পদক পান। এবার দেখো ফলোইং নিম্নলিখিত, ফলোইং মানে কি নিম্নলিখিত, ইজ বা নিম্নে, ইজ অ্যান অ্যাব্রিজ, দেখো অ্যাব্রিজ মানে হচ্ছে সংক্ষিপ্ত, আর আর্টিকেলের পরে যেহেতু বসছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তার মানে দেখো ফলোইং ইজ অ্যান অ্যাব্রিজ, অ্যাব্রিজ মানে হচ্ছে সংক্ষিপ্ত। তো মাথায় রাখতে হবে যে ওয়ার্ডগুলো তুমি পারো না সাথে সাথে লিখে রাখবা। আমি প্রত্যেকটা ওয়ার্ডেরই যেগুলা, যেমন পুরস্কারের নামের বাংলা বলার দরকার নাই, কারণ পুরস্কার নাম যেভাবে বাংলাও যা ইংলিশও সেভাবেই হয়ে থাকে। সো এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সরি দেখো ইজ অ্যান অ্যাভারেজ, অ্যাভারেজ মানে হচ্ছে সংক্ষিপ্ত। ভার্সন, খেয়াল করে দেখো সংক্ষিপ্ত ভার্সন, এইখানে আমরা দেখতে পাচ্ছি ভার্সন হচ্ছে কি হবে, নাউন হবে, কারণ অবশ্যই আমরা এটা জানি যে অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। আর ভার্সন অর্থ হচ্ছে সংস্করণ, এটা মোটামুটি আমরা সবাই জানি, ঠিক আছে, সংস্করণ। তাইলে একটু খেয়াল করে দেখো আমাদের কি বলা আছে, ইজ অ্যান অ্যাভারেজ সংক্ষিপ্ত সংস্করণ অফ এ মেমোর, দেখো অফ এ মেমোর স্মৃতিচারণ, এই আর্টিকেলের পরে নাউন বসছে, স্মৃতিচারণ, আমরা বলি না স্মৃতিচারণ করো, স্মৃতিচারণ বাই ব্রজেন দাস। তার মানে হচ্ছে যে নিম্নে তার একটা সংক্ষিপ্ত সংস্করণ দেওয়া হলো, তার যে স্মৃতিচারণ রয়েছে অফ এ মেমোয়ের, তার যে স্মৃতিচারণ আছে তার একটা সংক্ষিপ্ত বিষয় তুলে ধরা হলো, ইন হুইচ যেটিতে হি গিভস তিনি দেন আ ক্যাপটিভেটিং মনোমুগ্ধকর, ক্যাপটিভেটিং অ্যাডজেক্টিভ, ক্যাপটিভেটিং আকর্ষণীয় বলতে পারি, তারপর হচ্ছে মনোমুগ্ধকর বলতে পারি, দুইটাই হতে পারে। অ্যাকাউন্ট, অনেকে বলবে ভাই অ্যাকাউন্ট মানে হিসাব, না, এখানে ক্যাপটিভেটিং মানে হচ্ছে, ক্যাপটিভেটিং মানে হচ্ছে মনোমুগ্ধকর, আর অ্যাকাউন্ট বলতে হিসাব বুঝায় নাই, এটাকে বিবরণ বুঝিয়েছে, কি বুঝিয়েছে, বিবরণ বুঝিয়েছে, যে ক্যাপটিভেটিং ক্যাপটিভেটিং অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট বলতে বিবরণ বুঝিয়েছে, অফ হিজ রেকর্ড ব্রেকিং, দেখো তার রেকর্ড ব্রেকিং বলতে রেকর্ড ভাঙ্গার পারফরম্যান্স, দেখো তার যে রেকর্ড ভাঙ্গার পারফরম্যান্স এইটার একটা বিবরণ তিনি দিয়েছেন, কর্মকাণ্ড বা পারফরমেন্স ইন দ্য ইংলিশ চ্যানেল, এই ইংলিশ চ্যানেলে তার যেই বিশ্ব রেকর্ড ভাঙ্গার অথবা রেকর্ড ভাঙ্গার, স্বাভাবিকভাবে যেহেতু বিশ্ব রেকর্ড করেছেন আমরা বলতে পারি রেকর্ড ভাঙ্গার যেই কর্মকাণ্ড, যে কাজ, ঠিক আছে, এইটার একটা সংক্ষিপ্ত তিনি কি দিয়েছেন, বিবরণ দিয়েছেন, অথবা মনোমুগ্ধকর ক্যাপটিভেটিং অ্যাকাউন্ট বলতে এখানে সংক্ষিপ্ত মানে সরি মনোমুগ্ধকর হিসাব বুঝায় নাই, মনোমুগ্ধকর বিবরণ বুঝিয়েছে। তো তিনি দিয়েছেন, যেটা আমরা একটু পরে পড়বো। তবে আমরা এতক্ষণে যা যা পড়লাম এখান থেকে কিছু এমসিকিউ নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করি, দেখি পারি কিনা। সবাই সবাই এখান থেকে এই প্যারা থেকে বা এই অংশটুকু থেকে আমরা যে পড়লাম, এই অংশটুকুতে আমাদের কি কি এমসিকিউ আসতে পারে সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করব। সবাই অ্যান্সার করো ভাইয়া। ওকে, আমি জানি মোটামুটি সবাই অ্যান্সার করে ফেলেছো, বিকজ যারা মনোযোগ দিয়েছো তাদের জন্য এই যে প্রশ্নগুলো ইজ নাথিং, এটা আসলে কোনো কঠিন বিষয়ই না। তাই না আপু ভাইয়ারা? খেয়াল করে দেখো কি বলা আছে, যে ব্রজেন দাস ওয়াজ বর্ন ইন, অবশ্যই গোপালগঞ্জ না, ঠিক আছে, গোপালগঞ্জ হওয়ার কোনো অপশনই নাই, তাহলে গোপালগঞ্জ হবে না, ইটস হারাম। গাইবান্ধা নো, কোথাও গাইবান্ধা না। সিলেট নো, আমরা দেখেছি মুন্সিগঞ্জ, সুন্দরভাবে বলা আছে। হি ওয়াজ আ লিজেন্ডারি সুইমার, হিয়ার বোল্ড ওয়ার্ড ইজ ইউজড, হ্যাঁ এখানে অনেকে বলে ভাইয়া
এই বোল্ড বলতে এই যে লিজেন্ডারি, এখানে বোল্ড করা আছে, তোমরা হয়তো বুঝতে পারো নাই, বা আরেকটু বোল্ড হইলে বেটার হইতো, সবগুলো বোল্ড হয়ে গেছে। লিজেন্ডারি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা আমরা এর আগে পড়েছিলাম, কিংবদন্তি, সুইমার, সাঁতারু। এবার দেখো, হি ক্রস দ্য চ্যানেল ড্যাশ টাইমস। সো আমরা পড়ছিলাম তিনি 6 বার পাড়ি দিয়েছিলেন, তাই না? 6 বার যেহেতু পাড়ি দিয়েছিলেন, 6 টাইমস কি হবে? 6 টাইমস। হি মেড ওয়ার্ল্ড রেকর্ড ইন, তিনি ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্ব রেকর্ড করেছিলেন 1960 সালে, না 1900 অবশ্যই 63-তে না, 1962-তে না, বলো 1961 সালে। কত সালে? 1961 সালে তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন। কত সালে? 1961 সালে। সো কারেক্ট অ্যান্সার কি? 1961। ব্রেথস ওয়ান্স লাস্ট, আমরা জানি যে কারো শেষ নিঃশ্বাস ত্যাগ করা, ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস, লাস্ট মানে শেষ, কারো শেষ নিঃশ্বাস ত্যাগ করা মানে হচ্ছে অবশ্যই নাসানাসি না, ক্যাপটিভেটিং না, আনসার হবে কি? ডাই, মৃত্যুবরণ করা, তাই না ভাইয়া পুরা? ওকে, সো আই থিঙ্ক মোটামুটি আমরা সবাই বুঝতে পেরেছি আমাদের এতটুকু। এবার আসো পরবর্তী অংশটুকু আমরা এখন পড়বো, ঠিক আছে? আসো। সো উনি যেহেতু বর্ণনা করেছেন, ঠিক আছে, আই হ্যাডন্ট ফেইলড মাই কান্ট্রি, আমার দেশকে আমি হারাতে চাই না বা হারাইনি, ঠিক আছে? সো এখানে পরবর্তী তার যেই বর্ণনার শুরুতে ছিল এই অংশটুকু, তিনি কয়েকবারই মানে কয়েকটা অংশে বা কয়েকটা প্যারায় তিনি বর্ণনা করেছেন। সো আমরা শুরুতেই দেখলাম যে তার যে একটা মোটিভেশন দেশের সম্পর্কে, সেটা হচ্ছে যে তিনি এখানে তৈরি করেছেন। ওকে, আসো এখানে দেখো, আই কুড হিয়ার, সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন আছে, আই কুড হিয়ার, কুড হচ্ছে মডাল ভার্ব, হিয়ার হচ্ছে ভার্ব, তাই না? এবার আসো, ভেরি, খুবই, ফেন্ট, ফেন্ট ভয়েসেস, ফেন্ট অর্থ হচ্ছে কি? ক্ষীণ, তাই না? আমরা মোটামুটি সবাই জানি ক্ষীণ বা দুর্বল। আই কুড হিয়ার ভেরি ফেন্ট ভয়েসেস, ভেরি ফেন্ট ভয়েসেস, ক্ষীণ বা দুর্বল, খুবই কম আওয়াজের সাউন্ড। ভয়েস মানে কি? শব্দ। ভয়েস মানে হচ্ছে কি? শব্দ বা কণ্ঠস্বর। ভয়েস শব্দ বা কণ্ঠস্বর। এখানে একটু খেয়াল করো, তোমাদের জন্য একটা কুইজ, যে ভাইয়া ভয়েসটা এখানে কোন নাউন? এটা কি প্রপার নাউন, নাকি কালেকটিভ নাউন, নাকি কমন নাউন, নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? বলো, এটা কোন নাউন? এটা তোমরা অনেকে নাউন পড়েছো এবং আমিও ক্লাসে পড়িয়েছিলাম। সো ভয়েস থেকে ভয়েসেস, এটা হচ্ছে আমাদের এস বাই এস আছে, আর এস বাই এস থাকলে আমরা সেটাকে কি বলি? কমন নাউন হিসেবে পরিচয় দেই। তাহলে আই কুড হিয়ার, আমি শুনতে পেয়েছিলাম, ভেরি, খুবই, এই ভেরি হচ্ছে অ্যাডভার্ব, আর ফেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভয়েস হচ্ছে কি? নাউন। আমি শুনতে পেরেছিলাম বা আমি শুনেছিলাম ভেরি ফেন্ট ভয়েসেস, খুবই দুর্বল কণ্ঠস্বর, এখানে ভয়েস হচ্ছে কমন নাউন, অ্যাজ ইফ, যেন, অ্যাজ ইফ অর্থ কি? যেন, কামিং ফ্রম, কোন জায়গা থেকে আসা, কাম ফ্রম বা কামিং ফ্রম, দ্য আদার সাইড, অন্য দিক থেকে, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্য দিক থেকে, মানে খুব দুর্বল শব্দ বা কণ্ঠস্বরে আসছে, যেন এটা অনেক মানে অনেক মানে অন্য একটা বিশ্ব থেকে আসছে। সো এখানে যে জিনিসটা বুঝিয়েছে তিনি, যে হ্যাঁ, তো খেয়াল করে দেখো যে মনে হচ্ছে অন্য কোনো বিশ্বের অন্য কোনো প্রান্ত থেকে এটা এসেছে, মানে সাউন্ডটা এত ক্ষীণ ছিল বা দুর্বল ছিল, এটা মনে হচ্ছে যে বিশ্বের অন্য কোনো প্রান্ত থেকে এসেছে। দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্বের অন্য প্রান্ত, দ্য আদার, আদার মানে অন্য, সাইড মানে প্রান্ত বা দিক, অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের। এবার দেখো, দ্য টাইম, সময়টি, ওয়াজ ছিল, সময়টি ছিল অ্যাবাউট 4 ইন দ্য মর্নিং, তার মানে ভোর 4টা, যেরকম তোমরা এখন কি একবারে ভোরে উঠে ক্লাস করতেছো, তাহলে খেয়াল করে দেখো, অ্যাবাউট 4 ইন দ্য মর্নিং মানে সকাল 4টায় বা ভোর 4টা, অ্যান্ড দ্য ডেট সেপ্টেম্বর 22, 1961। দেখো তিনি কিন্তু 1961 সালের রেকর্ড ব্রেক করেছিলেন, ঠিক আছে? তো এখানে বলেছে যে এই যে সময়টা ছিল, সময়টা ছিল একবারে ভোরবেলা, ভোর 4টা, আর এখানে বলা হয়েছে দ্য ডেট সেপ্টেম্বর 22, 1961, মানে 1961 সালের সেপ্টেম্বরের 22 তারিখ সেটা। আই ওয়াজ ফিলিং, আমি অনুভব করেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝিয়েছে, আই ওয়াজ ফিলিং টায়ার্ড, খেয়াল করে দেখো, টায়ার্ড, ক্লান্ত, অ্যাডজেক্টিভ। এবার দেখো, এক্সস্টেড, এক্সস্টেড মানে কি ভাইয়া? মানে একবার নিস্তেজ, অতিশয় ক্লান্ত। টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত, আর এক্সস্টেড মানে কি? একবারে নাই অবস্থা, ঠিক আছে? হ্যাঁ, একবার বেশি ক্লান্ত। অ্যান্ড ওয়াজ এনকাউন্টারিং স্টিপ, এই স্টিপ অর্থ শক্ত, খেয়াল করে দেখো, ওয়াজ এনকাউন্টারিং মানে হচ্ছে সম্মুখীন, এনকাউন্টার আমরা হচ্ছে বাধার সম্মুখীন হওয়া, আমরা বলি না এনকাউন্টার দে, ঠিক আছে?
বাধার সম্মুখীন, তাহলে ওয়াজ এনকাউন্টারিং বাধার সম্মুখীন হয়েছিলাম। স্টিপ অপোজিশন, শক্ত বিরোধ। এই এখানে দেখো স্টিপ, এটার অর্থটা অনেকে মনে হয় পারো না, বা স্টিপ অর্থ কি? হ্যাঁ, স্টিপ অর্থ হচ্ছে ভাইয়া শক্ত, কঠিন, দৃঢ়। ঠিক আছে, দৃঢ় বলো, শক্ত বলো, কঠিন বলো, ঠিক আছে, যে যেটা লিখো, লিখে রাখো। যেগুলো আমি তো মুখেই অর্থগুলো বলে দিই, তোমরা বলে দিবা। ঠিক আছে, স্টিপ শক্ত, অপোজিশন এটা আমরা সবাই জানি, বিরোধিতা বা প্রতিবন্ধকতা। যে আমি অতিক্রম করেছিলাম বা আমি হচ্ছে বাধা অতিক্রম করেছিলাম, স্টিপ অপোজিশন মানে হচ্ছে খুব কঠোর বাধার মধ্য দিয়ে, ফ্রম দ্য স্ট্রং টাইড। ঠিক আছে, অপোজিশন ফ্রম, এই অপোজিশন কে? কোন ব্যক্তি না, অপোজিশন হলো এখানে স্ট্রং টাইড। টাইড মানে কি ভাইয়া? ঢেউ না? সবাই তো জানো নাকি? শক্তিশালী জোয়ার, শক্তিশালী কি? জোয়ার। স্বাভাবিকভাবে জোয়ারের ক্ষেত্রে তাই স্ট্রং টাইড বলতে এখানে শক্তিশালী জোয়ার বুঝিয়েছে। তার মানে হচ্ছে তিনি যখন সাঁতার কাটতেছিলেন, তার মানে তার যে অপোজিশন ছিল, কোনো মানুষ ছিল না, সেক্ষেত্রে শক্তিশালী জোয়ার ছিল, যেটাকে অতিক্রম করে, যেটাকে ডিঙ্গিয়ে একটু কঠিন সাঁতার কাটা। এবার বলেছে আই লুকড টুয়ার্ডস, আমি সামনের দিকে তাকালাম বা সামনের দিকে এগোলাম। খেয়াল করে দেখো, আই লুক টুয়ার্ডস, আমি তাকালাম দিকে, কোন দিকে? মাই অ্যাকম্পানিং মোটর বোট। খেয়াল করে দেখো, অ্যাকম্পানি মানে হচ্ছে সঙ্গ দেওয়া, সঙ্গী। তারপরে আমি দেখো আমার সঙ্গী মোটর বোট মানে হচ্ছে মোটর যান, যেটা স্বাভাবিকভাবে থাকে, যে তার সঙ্গে থাকা যে মোটর বোটটি, সেটার দিকে তাকালো। ক্যারিং মাই ম্যানেজার, যেটা আসলে ক্যারিং করতো মাই ম্যানেজার, আমার ব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী। তার মানে হচ্ছে ব্রজেন দাসের ম্যানেজার ছিল, যিনি হচ্ছেন মোটর বাইকের সামনে, মোটর বোট, সরি বাইক না, বাইক তো আর হচ্ছে সমুদ্রে চলে না, সো মোটর বোট আর কি। ক্যারিং মাই ম্যানেজার, যেটা হচ্ছে কি করেছে, ক্যারিং নিয়েছে মাই ম্যানেজার আমার ব্যবস্থাপককে, কাজী মোহাম্মদ আলী। এরপর হচ্ছে স্কিপার, অধিনায়ক, তার মানে তার ম্যানেজার হচ্ছে কাজী মোহাম্মদ আলী এবং স্পিকার ছিল লেন হাসিনসন। লেন হাসিনসন তার হচ্ছে স্কিপার। দেখো অধিনায়ক, নো অধিনায়ক বলে বা অধিনায়ক বলে। অ্যান্ড দ্য অফিসিয়াল অবজারভার, খেয়াল করে দেখো, এবং এখানে যে বিষয়ে দেখো, অফিসিয়াল অবজারভার হচ্ছে সরকারি অথবা যারা হচ্ছে এই দায়িত্বে পর্যবেক্ষক হিসেবে থাকে, দ্য অফিসিয়াল অবজারভার মিস্টার জেড ইউ উড। ঠিক আছে, তার মানে হচ্ছে ইংলিশ চ্যানেল স্বাভাবিকভাবে যিনি পাড়ি দেন, যিনি সাঁতার কাটেন, তিনি কি মোটর বোটে থাকেন? তিনি মোটর বোটে থাকেন না, বাট সেখানে অবজারভার থাকে, স্কিপার থাকে, নৌ অধিনায়ক থাকে, এবং হচ্ছে তার ম্যানেজার ছিল। সো দে ওয়ার অল পয়েন্টিং টুয়ার্ডস, তারা প্রত্যেকে, দে আর অল, তারা প্রত্যেকে পয়েন্টিং, দে আর পয়েন্টিং মানে হচ্ছে তারা দেখিয়েছিল, দে ওয়ার পয়েন্টিং, তারা কি করেছে? দেখিয়ে দিত বা তারা ইশারা দিত। এই পয়েন্ট মানে হচ্ছে ইশারা দেওয়া, বা তারা ইশারা দিয়েছিল দ্য কেন্ট শোর। খেয়াল করে দেখো, কেন্ট শোর, এখন অনেকে বলছে ভাই কেন্ট শোরটা কি, তাই না? ইংল্যান্ডের কেন্ট, এটা হচ্ছে ইংল্যান্ডের একটা কেন্ট উপকূল স্থানকে বোঝায়। তো কেন্ট শোর এখানে বলেছে, তারা এইভাবে ইশারা করে দিয়েছিল কেন্ট শোর। অ্যাজ আই লুকড আপ, ঠিক আছে, খেয়াল করে দেখো, অ্যাজ আই লুকড আপ, যখন আমি উপরে তাকালাম, লুকড আপ, যখন আমি উপরে তাকালাম, আই কুড সি ফ্ল্যাশেস, যখন উপরের দিকে তাকাইলাম, স্বাভাবিকভাবে সাঁতার কাট থেকে উপরের দিকে যখন তাকালাম, আই কুড সি ফ্ল্যাশেস, আমি কি দেখলাম? ঝলক, আলোক, মানে ফ্ল্যাশ। এই যে আমি যদি তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ কি? এই যে ঝলক, ফ্ল্যাশ, আমরা তো ফ্ল্যাশ জানি, তাই না? তাহলে এখানে খেয়াল করে দেখো যে আই লুকড আপ, আমি উপরে যখন, অ্যাজ আই লুকড আপ, যখন আমি উপরের দিকে তাকালাম, আই কুড সি, আমি দেখেছিলাম, ফ্ল্যাশেস, আলোকের ঝলকানি। ঠিক আছে, আই রিয়েলাইজড, আমি বুঝেছিলাম, রিয়েলাইজড ভার্বের পাস্ট ফর্ম, উপলব্ধি করেছিলাম বা বুঝেছিলাম। আই ওয়াজ ভেরি ক্লোজ, আমি ছিলাম ভেরি ক্লোজ টু দ্য শোর। ক্লোজ টু অর্থ হচ্ছে নিকটে, ক্লোজ টু হচ্ছে কি? নিকটে, খুবই নিকটে বুঝায়। দ্যাট মিনস ক্লোজ টু, এটা হচ্ছে কি? নিকটে বুঝায়। দ্য শোর মানে আমি উপকূলের একবারে নিকটে ছিলাম, উপকূলের কাছাকাছি বুঝায়। ঠিক আছে, ওকে। সো এখানে তিনি হচ্ছে এই অংশটুকুতে তিনি যেটা বলেছিলেন, যে তিনি যখন পাড়ি দিচ্ছিলেন, একবারে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলেন, এবং তার বাধা ছিল হচ্ছে কি শক্তিশালী জোয়ার ছিল, এবং তিনি বর্ণনা দিয়েছিলেন যে কে কে সাথে ছিল মোটর বোটে,
তিনজনের কথা বলা হয়েছে। একজন হচ্ছে তার ম্যানেজার, তার ব্যবস্থাপক, তিনি হচ্ছেন কাজী মোহাম্মদ আলী, এন্ড দেন তার যে স্কিপার বলা আছে লেন হাসিনসন, এন্ড পর্যবেক্ষক, সরকারি পর্যবেক্ষক ছিল জেডি উড। ঠিক আছে, ওকে। এবার আমরা এখান থেকে দেখি কি ধরনের আমাদের এমসিকিউ আসতে পারে, আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। তিনি এতক্ষণে অভিজ্ঞতাগুলো কি করেছেন, বর্ণনা করেছেন। ওকে, অ্যান্সার করে ফেলছো? দেখো কি বলেছে। প্রথম কোয়েশ্চেনটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, আই কুড হিয়ার ভেরি ফেইন্ট ভয়েসেস অ্যাজ ইফ। এখানে ভয়েস কোন নাউন, তাই না? ইয়েস, তার মানে এটা আমরা বুঝিয়ে ফেলেছি যে সেটা হচ্ছে কি কমন নাউন। এবার দেখো, দ্য ন্যারেটর সিক্স সুইম অ্যাক্রস দ্য চ্যানেল এন্ড ডেড অন 1961 সালের সেপ্টেম্বরের কয় তারিখ? 22 তারিখ আমরা দেখেছি। ঠিক আছে, এরপর দেখো এক্সহস্টেড। এক্সহস্টেড মিন্স, বলো কি হবে? তিনের অ্যান্সার কি দিয়েছো? বলো কি দিয়েছো? এখানে এক্সহস্টেড আমরা বলছি অতি ক্লান্ত, তাই না? হল্টিং, খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত। তারপর দেখো, as I looked up I could see flashes. What does flashes indicate here? তার মানে হচ্ছে এই ফ্ল্যাশেস দ্বারা কি বুঝিয়েছে? আমরা এখানে জানি যে লাইটিং ইন দি স্কাই, না আকাশে না, লাইট হাউস, সাডেন অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাইট শোল লাইটস, আর এটা হচ্ছে ফ্ল্যাশেস অফ দ্য টর্চ লাইট। এখানে কি বুঝিয়েছে বলো তো? সবাই একটু আনসার করো, 4 নাম্বার। ওকে, সো আমরা দেখতে পেলাম মোটামুটি সবাই সঠিকভাবে অ্যান্সার দিয়েছে। দেখো প্যাসেজটা যদি ভালো করে পড়া যায় তাহলে কিন্তু এগুলা খুব বেশি কঠিন না কিন্তু। ঠিক আছে, ইট ডিপেন্ডস অন ইউর, হ্যাঁ, প্যাসেজ যত ভালোভাবে পড়বে তত ইয়ে করবে। এবার দেখো ফ্ল্যাশেস, এটা হচ্ছে না। এবার দেখো ফ্ল্যাশেস অফ টর্চ লাইট, না টর্চ লাইট না, সাডেন অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাইট শোল লাইট। ঠিক আছে, উপকূলের যে লাইট গুলো সেগুলো বলা আছে। ঠিক আছে, সো তার বর্ণনা, তার অভিজ্ঞতায় আমাদের আরেকটু পড়বো এখন। ঠিক আছে, যেহেতু দুইটা পার্ট আমরা শেষ করব এবং লাস্ট প্যারা এটা আজকের জন্য আমরা একটু পড়ি। আই আস্কড, আমি প্রশ্ন করেছিলাম, হোয়াট দ্য টাইম ওয়াজ। দেখো এইটা কিন্তু এমবেডেড কোশ্চেন, তোমরা একটা গ্রামাটিক্যাল নিয়ম পড়েছো, এমবেডেড কোশ্চেন। স্বাভাবিকভাবে তোমরা অনেকেই জানো ডব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব হয়, কিন্তু এখানে ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট ভার্ব হয়। কেন? কারণ এর আগে একটা প্রিন্সিপাল ক্লজ আছে। দেখো তোমরা যদি গ্রামাটিক্যাল গুলো এইভাবে রিভিশন হয়ে যায় তাহলে ভালো না? যেমন দেখো তোমরা পড়েছো যে প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করা যাবে, যেমন আই আস্কড, প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করা যাইতে পারে, অথবা অ্যাসার্টিভে লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট যখন এটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, হোয়াট দ্য টাইম ওয়াজ, যখন এখানে আমরা দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজ, তখন আমাদের সাবজেক্ট এবং ভার্ব বসেছে। যে আমি জিজ্ঞেস করেছিলাম হোয়াট দ্য টাইম ওয়াজ, যে সময়টা কত বা কত বাজে, এরকম বুঝিয়েছে। ঠিক আছে, এবার আসো, and how far I had still to go, তাহলে খেয়াল করে, এবং কতটুকু, খেয়াল করে দেখো, and how far, একটু খেয়াল করে দেখো যে এবং কতটুকু। ভাইয়া সালগুলো তো মনে থাকে না, সাল আসবে না, তারপরে তোমাদের
প্র্যাকটিসের জন্য বলছি, ঠিক আছে? দেখো, হাউ ফার কত দূর, আই হ্যাড স্টিল টু গো আমার এখনো যেতে হবে। আই হ্যাড টু গো, এটার বিষয়টা হচ্ছে আই হ্যাড টু গো আমার যেতে হবে। আই হ্যাভ টু গো আমার যেতে হবে। আই হ্যাড টু গো, আই দে হ্যাজ, হি হ্যাজ টু গো, তার মানে হ্যাভ টু হ্যাজ টু, তাই না? হ্যাড টু হ্যাজ টু, এই যে হ্যাড টুর পরে কি ভার্বের বেস ফর্ম, আর স্টিল হচ্ছে এখানে অ্যাডভার্ব। তার মানে হচ্ছে হাউ ফার কত দূর, আই হ্যাড স্টিল টু গো আমার যেতে হবে, আমার এখনো যেতে হবে। স্টিল মানে কি এখনো, আমার এখনো যেতে হবে, ঠিক আছে? দে টোল্ড মি তারা আমাকে বললো, এই টোল্ড এর পরে অবজেক্ট আছে, দ্যাট মিন্স ট্রানজিটিভ ভার্ব। দে টোল্ড মি তারা আমাকে বলেছিল, দ্যাট যে ইফ আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি, দেখো তারা আমাকে বলেছিল ইফ আই পুট, মনে রাখবা পুটের প্রেজেন্ট ফর্মে যা পাস্ট ফর্ম হতো পাস্ট পার্টিসিপল ফর্ম হতো, তাই না? যে তারা আমাকে কি বলেছিল, তারা আমাকে বলেছিল একটু হ্যাঁ, যে ইফ আই পুট আমি প্রয়োগ করি, দ্য লাস্ট ওয়ান্স শেষ চেষ্টা, এই লাস্ট ওয়ান্স মানে হচ্ছে অ্যাটেম্প্ট বা চেষ্টা, লাস্ট আউন্স অফ এনার্জি যে আমার শক্তির সর্বোচ্চ চেষ্টা বা শেষ চেষ্টা, ইনটু মাই সুইমিং, ঠিক আছে? তার মানে কি বুঝিয়েছে, যে তারা আমাকে বলেছিল যে আমি যেন প্রয়োগ করি, বা আমি যদি প্রয়োগ করি শেষ, মানে আমার শক্তির শেষ চেষ্টা, ইনটু সুইম আমার সাঁতার কাটায়, আমার ইনটু মাই সুইমিং আমার সাঁতার কাটায়, আই উড সেট আমি স্থাপন করতে পারতাম বা পারবো, আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড একটা নতুন বিশ্ব রেকর্ড, আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম। এই যে ফ্রান্স টু ইংল্যান্ড সুইম তোমাদেরকে একবারে শুরুতে বলেছিলাম, তোমরা সাধারণ জ্ঞান পড়েছো, ইংলিশ চ্যানেল কোথায় অবস্থিত, ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যবর্তী জলপথকে বোঝায়, এবং এটা এখানে বোঝানো হয়েছে আই উড সেট আমি স্থাপন করতে পারবো, আর নিউ ওয়ার্ল্ড রেকর্ড একটা নতুন বিশ্ব রেকর্ড, ফর জন্য ফ্রান্স টু ইংল্যান্ড সুইম। তার মানে হচ্ছে এই যে ইংলিশ চ্যানেলের কথা বলা হয়েছে, এখানে যে জিনিসটা বলা হয়েছে যে এটা হচ্ছে ফ্রান্স থেকে ইংল্যান্ডে সাঁতারের যে প্রতিযোগিতা, এটা একটা তুমি কি করতে যাচ্ছ, বিশ্ব রেকর্ড করতে যাচ্ছ। দিস ইলেকট্রিফাইড মি, যখন এই কথাটা শুনলাম, ইলেকট্রিফাইড বলতে কি এই যে বিদ্যুৎ দেওয়া, কারেন্টে শক দেওয়া না, এটা হচ্ছে উৎসাহিত করা বোঝাচ্ছে, মানে এটা ইন্সপায়ার্ড করেছিল, উৎসাহিত করেছিল। দিস ইলেকট্রিফাইড মি, ইলেকট্রিফাইড, অনেক বলবে ভাইয়া ইলেকট্রিসিটি থেকে ইলেকট্রিফাইড তার মানে তার কারেন্ট লাগাই দিছে নাকি, বিদ্যুৎ লাগাই দিছে, না না ভাইয়া, এটা হচ্ছে দিস ইলেকট্রিফাইড মি মানে হচ্ছে এটা আমাকে কি করেছিল, উৎসাহিত করেছিল। আর এখানে এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা তো বুঝছো, দিস ইলেকট্রিফাইড মি আমাকে উৎসাহিত করেছিল। দ্য গোল ফর, দেখো লক্ষ্যটির জন্য, হুইচ যেটির জন্য, আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর দ্য 4 ইয়ার্স যেটার জন্য আমি সংগ্রাম করে গিয়েছি। দেখো স্ট্রাইভিং প্রচেষ্টা চালানো বা সংগ্রাম করে যাওয়া এরকম বোঝায়। আই হ্যাড বিন স্ট্রাইভিং আমি প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলাম, ফর দ্য ফার্স্ট 4 ইয়ার্স, তোমরা জানো যে ফর এর পরে সংখ্যা প্লাস সময় হয়, এখানে সিন্স হয় না। ফর দ্য ফার্স্ট 4 ইয়ার্স মানে অতীতের 4টি বছর ধরে, কুড বি মাইন আমার হতে যাচ্ছে, আমার হতে যাচ্ছে। তার মানে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যখন এই কথাটা বললো তুমি বিশ্ব রেকর্ড করতে যাচ্ছ, এবং এটা শোনার পরে দিস ইলেকট্রিফাইড মি, এটা আমাকে অনেক বেশি কি করেছে, উৎসাহিত করেছে, শক্তিশালী করেছে। দ্য গোল ফর যে লক্ষ্যটির জন্য, ফর হুইচ যেটির জন্য, আই হ্যাড বিন স্ট্রাইভিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু অতীতের ঘটনা। আই হ্যাড বিন স্ট্রাইভিং আমি প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো ফর দ্য লাস্ট 4 ইয়ার্স কুড বি মাইন আমার হতে চলছে। দ্য এম লক্ষ্যটি, হুইজ গডেড মি, খেয়াল করে দেখো যে এখানে বলেছে দ্য এম মানে হচ্ছে কি, দ্য এম বলো বা লক্ষ্য বলো, তাই না? দ্য এম লক্ষ্য যেটি, গডেড মানে তাড়িত করা, আমরা বলছি তাড়না, ঠিক আছে, গোড, GOAD নট গড, এটা হচ্ছে গোড, যেটা তাড়িত করেছিল, মি হুইচ গডেড মি যেটা আমাকে তাড়িত করেছিল, টু সুইম সাঁতার কাটতে, দ্য চ্যানেল 6 টাইমস 6 বার সাঁতার কাটতে, যেটা আমাকে কি করেছিল, তাড়িত করেছিল। ইস টাইম রিস্কিং মাই লাইফ প্রত্যেকবার, ইস টাইম প্রত্যেকবার, রিস্কিং মাই লাইফ জীবনের ঝুঁকি নিয়ে, অ্যান্ড রেপুটেশন সুনাম নিয়ে, ওয়াজ সো ক্লোজ যেটা খুব নিকটে, খুব কি নিকটে, ইয়েট এমনকি এখনো, ইট কুড বি ফার। দেখো শেষ হয় না কিন্তু, জাস্ট তাকে মোটিভেশন দিয়েছে। বিশেষ করে তোমরা যারা হচ্ছে লঞ্চে উঠেছো, তাই না, বা জাহাজে উঠেছো, মোটামুটি অনেকে উঠেছো না, যারা উঠেছো দেখবা যে মনে হয় পার খুব দেখা যাচ্ছে, মানে ধরো
ওই তীরটা মানে ওই এলাকা দেখা যাচ্ছে মনে হচ্ছে খুব কাছে, কিন্তু যখন তুমি যাবা মনে হবে না কাছে, অনেক দূরে। সো এটা আসলে যখন সাঁতার কাটতে হবে এটা আর বুঝে আরো বেশি। তো এখানে ইয়েট ইট কুড বি ফার মানে হচ্ছে যতটা কাছাকাছি মনে হচ্ছে এটা এতটা কাছাকাছি না, ঠিক আছে। এটা ইট ইয়েট তবুও ইট কুড বি ফার, এটা এখন অনেক দূর, এখন কি দূর, বুঝাইতে পেরেছি। সো এখানে তার অভিজ্ঞতা বলা হয়েছে এবং এখানে যেটা বুঝিয়েছে যে ওই ইয়ে থেকে মানে হচ্ছে আহ তারা যে বলল, মানে তারা বলতে যারা ছিল মোটর বোটে, যে তাদেরই কথা শুনে সে আরো ইন্সপায়ার্ড হলো এবং তার যে লালিত স্বপ্ন, তার যে 4 বছর ধরে চেষ্টা, সেটা আরো বেশি তাড়িত হয়েছিল এবং সে এই তার লাইফ রিস্ক রেপুটেশন এগুলা নিয়ে যে একটা কি বলে একটা যে প্রচেষ্টা, প্রচেষ্টার কথা এখানে বলা হয়েছে। তো এখানে দেখো অলরেডি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কোয়েশ্চেনের কিছু অংশ, অ্যান্সার করো সবাই। ওকে, সো দেখো আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে এখানে কোয়েশ্চেন গুলো আমরা একটু দেখি কি আছে। দেখো বলা আছে যে আই হ্যাড স্টিল টু গো, এই যে তোমাদের বলছিলাম হ্যাড টু, এই হ্যাড টু হচ্ছে আমাদের মডাল এন্ড এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর স্টিল হচ্ছে এখানে অ্যাডভার্ব। আমরা যখন পড়িয়েছিলাম আমি কিন্তু বলে দিয়েছিলাম স্টিল হচ্ছে কি ভাইয়া অ্যাডভার্ব। দ্য ন্যারেটর ফ্রম অ্যাক্রস দ্য ইংলিশ দ্য চ্যানেল ফ্রম, এই যে চ্যানেলটা হচ্ছে কি, অবশ্যই আমরা যে জিনিসটা দেখলাম আমাদের প্যাসেজে খুব সুন্দরভাবে বলা আছে ফ্রান্স কি ভাইয়া, ফ্রান্স টু কি, বলো বলো বলো, অ্যান্সার দিয়ে ফেলো। তোমরা কিন্তু খুব সুন্দরভাবেই পারার কথা, ফ্রান্স টু ইংল্যান্ড, ঠিক আছে, ফ্রান্স টু ইংল্যান্ড। এরপরে খেয়াল করে দেখো তার মানে অ্যান্সার কি হবে, ফ্রান্স টু ইংল্যান্ড। এরপর দেখো দিস ইলেকট্রিফাইড মি, ইলেকট্রিফাইড মিন্স এখানে কি বুঝিয়েছে, ইলেকট্রিফাইড আমরা জানি, ইলেকট্রিফাইড এটা হচ্ছে কি অনেক বেশি কি করে দেওয়া, উৎসাহ দেওয়া, তাহলে অবশ্যই কি স্টিমুলেটেড, উস্কানি দেওয়া বা ত্বরান্বিত করা। এনলাইটেন মানে কি আলোকিত করা না, ডেমোরালাইজড অবনত করা না, আমাদের কি স্টিমুলেটেড। আর গোড তাড়িত করা, গোড মানে কি, গোড হচ্ছে কি তাড়িত করা। তাহলে এখানে আমরা যে জিনিসটা বের করব, ডিজিউট নেগেটিভ ওয়ার্ডটা আগে বাদ দিবা, ডিসকারেজ বাদ দিবা, হতবিম্ব করা, হতভম্ব প্রকাশ করা বা একবারে তোমাকে পাজলড করা এরকম তো না, ঠিক আছে, আমাদের কি হবে আর্জ। সো খেয়াল করে দেখো এখানে তোমাদের প্রত্যেকটা মানে প্যাসেজ যখন পড়বা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, অর্থগুলো জানার চেষ্টা করবা আর প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা হচ্ছে টেক্সট বুক ভালোভাবে পারবা, দেখো এইচএসসি টেক্সট বুক এত এত বেশি ইম্পর্টেন্ট যেটা তুমি বলে শেষ করতে পারবা না। এই বিগত বছরের প্রশ্ন যদি দেখো, বিশেষ করে তোমাদের যারা ভিউ ইউনিটের আছো তাদের তো আসলে এইখানে মানে অন্য কোনো অপশন নাই এটা বাদ দিয়ে, ঠিক আছে। ওকে, সো আমরা মোটামুটি আজকে এই পার্ট 1 পড়লাম, নেক্সট ক্লাসে মানে সেটা আগামীকালই হবে ইনশাল্লাহ সকালবেলা তোমরা হচ্ছে এখান থেকে শুরু করবো আমরা পার্ট 2। এখন বিষয়টা হলো দেখো আজকে যারা এত কষ্ট করে সকালবেলা ক্লাস করছো, সকালবেলা থেকে ক্লাস করছো, দেখো মাত্র 8:30 বাজে আজকের দিনের, সকাল 8টা 8:30 বাজে, তোমার হাতে এখন প্রচুর সময় আছে। দেখো এখনো যদি তুমি হিসাব করো, ধরো 11:30 পর্যন্ত তুমি পড়বা, তাহলে 8টা থেকে হিসেব করলে বা 8টা 30 থেকে হিসাব করে দেখো 11টা 30 পর্যন্ত তোমার হাতে কতটুকু সময় আছে একটু খেয়াল করে দেখো তো।
এই আজকের দিনে জাস্ট নিজেকে একটু প্রশ্ন করে দেখো যে আমি এখন 8:30 বাজে, সকাল 8:30, যেখানে আমি একটি সকালে উঠে ভোরবেলায় উঠে আমি 7টার দিকে উঠে আমি কিন্তু একটা ক্লাসও শেষ করে ফেলেছি। এখন কথা হলো এই 8:30 থেকে 11:30 পর্যন্ত তোমার হাতে কতটুকু সময় আছে একটু আমাকে কমেন্টে জানাও। তুমি নিজে হিসাব করে, আমি তো জানি, আমি তো হিসাব করে নিজেই বলতে পারি, বাট আমাকে এই জিনিসটা একটু বুঝতে হবে যে আসলে তুমি নিজেকে হিসাব করার মধ্যে রাখছো কিনা। দেখো, এটা হচ্ছে রাত 11:30, বোকা, এটা কিন্তু দিন না। অনেকে 3 ঘন্টা লিখছ, এটা হচ্ছে 3 ঘন্টা লিখছো, রাত 11:30। আজকে 9টায়, হ্যাঁ সকাল 9টায় আবার রিটেন ক্লাস আছে, যারা আমাদের পেইড ব্যাচে আছো 9টায় রিটেন ক্লাস আছে। এই বোকা, এখনো দেখো, এই যে সকাল 8:30 বাজে আজকে সকাল 8:30 থেকে রাত 11:30 পর্যন্ত তোমার হাতে এখনো 15 আওয়ার্স রয়েছে। আজকে তোমার হাতে একেবারে 15 ঘন্টা আছে। তোমার এই 15 ঘন্টা হচ্ছে তোমার জীবনের যত দিন রয়েছে, যতগুলো সময় তুমি কাটিয়েছো, এই ততগুলো সময় বা ততগুলো দিনের মধ্যে সর্বোচ্চ ইউটিলাইজড টাইম হচ্ছে তোমার লাইফের এই আগামী 15 ঘন্টা। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, তোমাকে যদি সুস্থ রাখেন, তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে এই 8:30 থেকে 11:30 পর্যন্ত এই 15 ঘন্টার জন্য একটা টার্গেট মানে সেট করবা, যে টার্গেটে তুমি রাখবা তোমার প্রত্যেকটা সাবজেক্ট। দেখো, তোমাদের একাধিক সাবজেক্ট পড়তে হয়, ধরো তুমি ভাগ করে নাও, আজকে এই সাবজেক্টটা আমি 3 ঘন্টা বা 4 ঘন্টা পড়বো, ওই সাবজেক্টটা 3-4 ঘন্টা পড়বো, এভাবে তুমি ভাগ করে নাও। এই 15 ঘন্টা যে তোমার হাতে আছে এখন থেকে, আজকে এই ক্লাসটা শেষ হলেই তুমি যে কাজটা করবা 5 থেকে 10 মিনিটের মধ্যে তুমি সেট করে ফেলবা যে তুমি কি কি পড়তে যাচ্ছ। দেখো, এই 15 ঘন্টার যদি তুমি বেস্ট ইউটিলাইজ না করতে পারো, তাহলে মনে রাখবা তুমি কিন্তু পিছিয়ে যাচ্ছ জীবন যুদ্ধে, তুমি কিন্তু অনেকাংশেই পিছিয়ে যাবা। কারণ এই 15 ঘন্টা, আগামী যে 15 ঘন্টা আছে, এই 15 ঘন্টা কিন্তু কেউ না কেউ বেস্ট ইউটিলাইজ করবে। এই যে তোমাদের মধ্যে এখানে শত শত স্টুডেন্ট এখানে আছো, সো এইখানের মধ্যে অনেকেই আছে এটার বেস্ট ইউটিলাইজ করবে। তুমি দেখো, এই 15 ঘন্টার মধ্যে শুধু তোমার যেটা করণীয়, যেহেতু তোমার পরীক্ষা খুবই সামনে, একেবারে এই মাসেই তোমার পরীক্ষা, সো ইউ হ্যাভ টু স্টাডি মোর অ্যান্ড মোর। সো এখানে খেয়াল করে দেখো, এই 15 ঘন্টার মধ্যে তোমার খাওয়া, নামাজ বা প্রার্থনা, গোসল, এগুলো করতে তোমার সর্বোচ্চ কতক্ষণ লাগবে? ওই টাইমটা বাদ দিয়ে দেখো না, তোমার প্রত্যেকটা টাইমই ইউটিলাইজ করার মতো। প্রত্যেকটা টাইম সঠিকভাবে তুমি যদি ব্যবহার করতে পারো, তাহলে দেখবা যে তুমি এমনি অনেক 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 ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো শিক্ষার্থীরা, তোমাদেরকে যে বিষয়টা বলছি সেটা হলো, এই 15 ঘন্টা তুমি আজকে থেকে ইউটিলাইজ করো এবং দেখবা তোমার দিনটা খুব সুন্দর কেটেছে, তুমি অনেক বেশি মোটিভেটেড ফিল করবা। বুঝাতে পেরেছি? ওকে, সো এটাই হচ্ছে তোমাদের আজকের কাজ। এবং নিজের সাথে নিজের সাথে একটা চ্যালেঞ্জ গ্রহণ করো যে আজকের দিনে আমি সর্বোচ্চটুকু দিয়ে পড়াশোনা করব এবং আমার এই টাইমটায় আমি বেস্ট ইউটিলাইজ করে আমি সামনের দিকে এগিয়ে যাব। দেখো, এখন কিন্তু তোমার রিভিশনের টাইম, তোমাকে প্রচুর পরিমাণ পড়তে হয়, প্রচুর পরিমাণ রিভিশন দিতে হয়। সো এইখানে কোনোভাবে এই ভুলটা করবা না যে রিভিশন বাদ দেওয়া বা রিভিশন দেওয়ার যে সুযোগটা আছে এটা শেষ করবা না। বুঝতে পেরেছি? এটা সবাই মাথা রাখবা। সো আজকের দিন হবে তোমার এত দিনের মধ্যে সবচেয়ে সেরা দিন, সেটা চ্যালেঞ্জ গ্রহণ করে পড়তে বসে যাও। ঠিক আছে? সবার মধ্যে যে অনেক পিছিয়ে আছি, আমি কি শেষ করতে পারবো ভাইয়া? আচ্ছা, পিছিয়ে আছি, শেষ করতে পারবো কিনা, দিস ইজ আপ টু ইউ, দিস ডিপেন্ডস অন ইউ। খেয়াল করে দেখো, এইখানে তুমি পারবা না, না পারবা, তুমি যদি আগে সন্দিহান থাকো যে আমি পারবো নাকি পারবো না, তাহলে ভাই তুমি পারবা না। তুমি ডিটারমাইন্ড থাকো যে ইয়েস, আই ক্যান ডু এনিথিং ফর মাইসেলফ, আমার জন্য আমি সবকিছু করতে পারবো। সো তুমি যদি মনে করো কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, নো, প্লিজ ডোন্ট থিঙ্ক ইট। এটা চিন্তাই করবা না যে কেউ আমার কাছে থেকে অনেক এগিয়ে আছে। তুমি কতটুকু আছো, তুমি কোন জায়গায় আছো, তুমি কতটুকু এগিয়ে যেতে চাও, দ্যাটস দ্য ফ্যাক্ট। বুঝাইতে পেরেছি? সো কে কোথায় আছে, কে কতটুকু আছে, সেটা বাদ দিয়ে তুমি হচ্ছে, হ্যাঁ, তুমি হচ্ছে তোমার চিন্তা করো, তুমি নিজেকে আরো বেশি এনার্জেটিক হিসেবে পরিচিত
করে নিজে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো, ঠিক আছে? ওকে, সো এটা ডিপেন্ড করে তোমার উপরে, তুমি চাইলে সবকিছু সম্ভব। দেখো আগামী যে কয়েকটা দিন আছে তোমাদের হাতে, এই কয়েকটা দিনের সর্বোচ্চ যদি তুমি ইফোর্ট দিতে পারো তাহলেই দেখবা রেজাল্ট আসবে, রেজাল্ট 100% আসবে, 100% আসবে। ইয়েস, সো শেষ মুহূর্তে হাল ছেড়ো না বন্ধু, তুমি শেষ মুহূর্তে তোমার সেরাটা দাও। আগে কি ঘটেছে, আগে কি হয়েছে, আগে কতটুকু পড়েছো, আগে কতটুকু পড়া হয়নি, এইসব চিন্তা বাদ দিয়ে তুমি সামনের দিনগুলো, যেমন আজকের এই দিনটাকে তুমি সর্বোচ্চটুকু ইউটিলাইজ করে যাও, দেখবা যে ভালো করতে পারবা। সো কি হয়েছে চিন্তা করার দরকার নাই, অতীতে কি হয়েছিল অথবা ভবিষ্যতে কি হবে সেটাও তোমার ভাবার দরকার নাই। তুমি বর্তমানকে প্রায়োরিটি দাও, তুমি বর্তমানকে প্রায়োরিটি দিয়ে এমন ভাবে চিন্তা করো, এমন ভাবে ভাবো যে আমি এই সময়টাকে প্রাধান্য দিব। কি ঘটেছিল, কি ঘটবে, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট ফর মি। জাস্ট হচ্ছে তুমি একটা মাথায় জিনিস ঢুকিয়ে রাখবা, সেটা হচ্ছে যে কোনো ভাবে তুমি তোমার বর্তমান সময়টাকে কি করবা, কাজে লাগাবা। তোমরা অনেকেই বলো যে ভাইয়া পড়তে বসলে কান্না পায়, পড়তে বসলে হতাশা চলে আসে, পড়তে বসলে কিছুই পারি না মনে হয়। কিন্তু তুমি যে এই যে কান্না করো, তুমি যে হতাশা ফিল করো, যতটুকু সময় তুমি কান্না করো, যতটুকু সময় হতাশা ফিল করো, যতটুকু সময় তুমি বসে বসে মন খারাপ করে থাকো এবং কিচ্ছু পড়তে পারছো না বা কিছু পড়ার জন্য তোমার কোনো সাহস যোগাইতে পারো না, তুমি ওই সময়টুকু যদি হিসাব করো তাহলে দেখবা যে তোমার লাইফের ওর্স্ট টাইমগুলো তুমি কাটিয়ে ফেলেছো। তোমার এখন আর এই হতাশা, তোমার এখন আর কান্না করার সময় নেই। তোমার এখন জাস্ট হচ্ছে পড়াশোনা করতে হবে, টাইমগুলো বেস্ট ইউটিলাইজ করতে হবে। শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি যাদের হবে তারাই ভালো করতে পারবে। অনেক ভালো স্টুডেন্ট আছে যারা কিনা শেষ মুহূর্তে সে হাল ছেড়ে দেয় এবং আলটিমেটলি তারা ফেল করে। সো এইটা তুমি কোনোভাবেই করবা না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একেবারে খুব সকালে উঠে ভোরবেলা থেকে তোমরা যারা ক্লাস করে আসছো, তোমাদের এই চেষ্টা, তোমাদের এই পরিশ্রমকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে মর্নিং শো নেক্সট ক্লাসে। তোমাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আজকের দিনটা বেস্ট ডে হিসেবে তুমি হচ্ছে নিজেরকে পরিচয় করে দাও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।